প্রিয় শিক্ষার্থী, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী কয়েকটা ক্লাস ইতোমধ্যে শেষ হয়েছে। আজ প্রায় শেষ পর্যায়ে ক্লাস। আজ যে উদ্দীপকটা করাবো সেটা শ্যামলী পরিবহন লিমিটেড 31শে ডিসেম্বর শেয়ার মূলধন দেওয়া আছে 1 লক্ষ টাকা, অফিস সাপ্লাইজ 1 লক্ষ, শেয়ার মূলধন 10 লক্ষ টাকা, অফিস সাপ্লাইজ 1,90,000 টাকা, মোটর গাড়ি 10 লক্ষ, অফিস সরঞ্জাম 3 লক্ষ, স্পেয়ার পার্টস 4 লক্ষ টাকা, উপযোগ ব্যয় 20,000 টাকা, আয়কর দেওয়া আছে 25,000 টাকা, সেবা আয় দেওয়া আছে 8,50,000 টাকা, অনুপার্জিত সেবা আয় দেওয়া আছে 75,000 টাকা, প্রদেয় মজুরি 1 লক্ষ টাকা। এরপর পুঞ্জীভূত অবচয় মোটর গাড়ির 80,000, অফিস সরঞ্জামের 30,000, অগ্রিম বীমা 70,000 টাকা, বিনিয়োগ 1/10/2015 তারিখ দেওয়া আছে। আমার অঙ্কটা যেহেতু 31শে ডিসেম্বর 2016 সালের 31শে ডিসেম্বর, আর এখানে বিনিয়োগ দেওয়া আছে 1/10/2015, তার মানে এই বিনিয়োগের তারিখে কোনো প্রভাব পড়বে না, 15 বছরের সুদ ধরতে হবে। রক্ষিত আয় বিবরণীর যে 1,50,000 টাকা, হাতে নগদ ব্যাংক জমা দেওয়া আছে 30,000 টাকা। সমন্বয় একে বলা হয়েছে, দেখো, স্পেয়ার পার্টস 1,50,000 টাকা ও অফিস সাপ্লাইজ 1,20,000 টাকা ব্যবহার করা হয়েছে। তাহলে অফিস সাপ্লাইজ এবং স্পেয়ার পার্টস যদি ব্যবহার করি, তার মানে আমার যে চলতি সম্পত্তিটা ছিল সেখান থেকে ব্যবহার করেছি, এর অর্থ হচ্ছে এই স্পেয়ার পার্টস খরচ হয়েছে, অফিস সাপ্লাইজ খরচ হয়েছে। বছর শেষে অগ্রিম বীমা 40,000 টাকা, অগ্রিম বীমা ছিল 70,000, বছর শেষে বলছে অগ্রিম বীমা 40,000। অগ্রিম বীমার পরিমাণ হ্রাস পেয়েছে, তার মানে এই দুইটার যে ব্যবধান ততটুকু বীমা ব্যয়, এর জন্য জাবেদা হয় বীমা ব্যয় ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। এরপরে আছে অনুপার্জিত আয় 50,000 টাকা অর্জিত হয়েছে। অনুপার্জিত আয় রিয়ামিলে ক্রেডিটে ছিল, সেই ক্রেডিটের অনুপার্জিত আয় যদি অর্জিত হয়ে যায় তাহলে অনুপার্জিত আয় ক্রেডিট ছিল, তাকে কমানোর জন্য ডেবিট করতে হবে, আর অর্জিত হওয়ার কারণে সেবা আয়কে বাড়াতে হবে। জাবেদা অনুপার্জিত সেবা আয় ডেবিট আর সেবা আয় ক্রেডিট, ওই 50,000 টাকা। স্থায়ী সম্পত্তির উপর 10% অবস্থা ধরতে হবে। এখানে স্থায়ী সম্পত্তি আছে মোটর গাড়ি আর সরঞ্জাম। তো মোটর গাড়ি আছে 10 লাখ, 10% হয় 1 লাখ, সরঞ্জাম আছে 3 লাখ, 10% হয় 30,000। এটার জন্য জাবেদা অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। এখানে শেয়ার মূলধন আছে 10 লক্ষ টাকা, তার উপর 10% হবে 1 লক্ষ টাকা। এরপর বলা আছে 35,000 টাকা আয়কর সঞ্চিতি রাখতে হবে। আমরা পূর্বেও বলেছি, সমন্বয় আয়কর সম্পর্কে কিছু বলা থাকলে উক্ত আয়কর রক্ষিত আয় বিবরণীতে না গিয়ে আয় বিবরণীতে কর পূর্ব আয় থেকে এই আয়কর সঞ্চিতি বা আয়কর বাদ দিয়ে কর পরবর্তী আয় নির্ণয় করতে হবে। তো দেখা যাক আমাদের সৃজনশীল প্রশ্নে কি বলা হয়েছে। বছর শেষে অনুপার্জিত সেবা আয় কত হবে, অর্থাৎ অনুপার্জিত সেবা আয় রিয়ামিলে দেওয়া আছে, তার কিছু অংশ অর্জিত হয়েছে, বছর শেষে কত হবে। এরপর বলছে আয় বিবরণী প্রস্তুত করো। এরপর বলা হয়েছে 2016 সালের 31শে ডিসেম্বর রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো বা তৈরি করো। তো আমাদের সর্বপ্রথম যে প্রশ্ন, বছর শেষে অনুপার্জিত সেবা আয় কত হবে। কদাক বছর শেষে অনুপার্জিত সেবা আয় নির্ণয়। বিবরণ টাকা। অনুপার্জিত সেবায় দেওয়া ছিল
৭৫,০০০ বাদ অর্জিত সেবায় ৫০,০০০, তাহলে অনুপর্জিত সেবায় পরিমাণ থাকলো ২৫,০০০ টাকা। ক দাগের প্রশ্নে বলা হয়েছিল অনুপার্জিত সেবায়ের পরিমাণ নির্ণয় করো। তার মানে অনুপার্জিত সেবায় রিয়ামিলের মধ্যে দেওয়া আছে ৭৫,০০০, তার থেকে যতটুকু অর্জিত হয়েছে সেই অর্জিত অংশটুকু বাদ দিয়ে অনুপার্জিত সেবায়ের পরিমাণ পেলাম। খ দাগে বলেছে প্রশ্নে যে ২০১৬ সালের ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানির আয় বিবরণী প্রস্তুত করো। সেবাধর্মী প্রতিষ্ঠানে রাজস্ব আয়সমূহ থেকে রাজস্ব বা মুনাফাজনিত ব্যয় বাদ দিলে নিট মুনাফা বা নিট আয় পাওয়া যাবে। তাহলে বিবরণ টাকা টাকা আয় বিবরণী রাজস্ব আয়। এই রাজস্ব আয়ের মধ্যে সর্বপ্রথম যে আয়টা দেওয়া আছে সেবা আয়। সেবায় দেওয়া আছে ৮,৫০,০০০। এরপরে দেওয়া আছে যেহেতু সেবায় অর্জিত হয়েছে ৮,৫০,০০০ প্রথম করে দেই, যোগ অর্জিত সেবায় ৫০,০০০ যোগ করে হলো ৯,০০,০০০। এরপরে আছে ১২% বিনিয়োগ, ২.৫ লক্ষ টাকার ১২% বিনিয়োগ, তাতে ৩০,০০০ টাকা। যোগ করলে হয় ৯,৩০,০০০ টাকা। বাদ ব্যয় সমূহ ব্যয়গুলোর মধ্যে আছে সবার শুরুতে যদি বেতন থাকে সেটা দিব, বেতন নেই। এখানে আছে তোমার উপযোগ খরচ, উপযোগ খরচ দেওয়া আছে বইয়ে ২০,০০০। রিয়ামিল অনুযায়ী মনে হচ্ছে ব্যয় আর নেই। এবার সমন্বয়ে স্পেয়ার পার্টস এবং অফিস সাপ্লাইজ ব্যবহার করছি। স্পেয়ার পার্টস খরচ ১,৫০,০০০। অফিস সাপ্লাইজ খরচ ১,২০,০০০। এরপর আছে বীমা ব্যয়, এটা হবে বীমা ব্যয় ছিল অগ্রিম ৭০,০০০, এখন আছে ৪০,০০০। এই দুটোর ব্যবধান ৩০,০০০। এরপরে আসেন স্থায়ী সম্পত্তির উপর অবচয়, অবচয় মোটর গাড়ি ১০ লাখের ১০% হয় ১ লাখ, আর অফিস সরঞ্জাম
এটা আছে 3 লাখ, 10% হয় 30,000। এই দুটো যোগ করলে হয় 1,30,000। তাহলে এবার ব্যয়গুলো যোগ করি। 1,70,000 যোগ 1,20,000 যোগ 1,60,000, 4,50,000। এই 9,30,000 থেকে 4,50,000 বাদ দিলে হয় 4,80,000। এইটার নামই নেট মুনাফা হতো বা নেট আয় হতো, কিন্তু সমন্বয় যেহেতু আয়কর রাখতে বলছে, এটার নাম হবে কর পূর্ব নেট আয়। বাদ আয়কর সঞ্চিতি 35,000, $4,45,000 কর পরবর্তী নেট আয়। তাহলে আমরা কি শিখলাম? সেবাধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে রাজস্ব আয় সমূহ থেকে রাজস্ব বা মুনাফা জাতীয় ব্যয় বাদ দিলে আমি নেট মুনাফা পেয়ে যাব। তাহলে সেবায় 8,50,000, তার থেকে অর্জিত সেবায় যোগ করেছি, আর বিনিয়োগের সূত্র মুনাফা জাতীয় আয়, এই দুটো যোগ করেছে মুনাফা জাতীয় আয় 9,30,000। ব্যয়ের মধ্যে উপযোগ ব্যয় দেওয়া ছিল রিয়া মিলে, স্পেয়ার পার্টস ব্যবহার করছি, অফিস সাপ্লাইজ ব্যবহার করছি, বীমা ব্যবহার করেছি, আর এই মোটর গাড়ি আর অফিস সাপ্লাইজের অফিস সরঞ্জামের অবচয় হয়েছে। এই সব বাদ দিয়ে কর পূর্ব নেট আয় 4,80,000, তার থেকে আয়কর সঞ্চিতি 35,000 টাকা বাদ দিলে হয়েছে কর পরবর্তী আয় বা কর পরবর্তী নেট আয় 4,45,000। এইবার আসি, গদাকে বলেছে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে। এখানে 2টা টাকার ঘর দিলেই হবে। বিগত প্রশ্নে যা আছে তাই লিখি। রক্ষিত আয় বিবরণীর জের বা বিগত বছরের লাভ প্রশ্নে দেওয়া আছে 1,50,000 টাকা। নেট আয় দেওয়া আছে 4,45,000 টাকা। এখানে যাবে বিগত বছরের লাভের সাথে চলতি বছরের লাভ, আয়কর ফেরত, আয়কর সঞ্চিতি আর দাবিহীন লভ্যাংশ সমন্বয়ের অংশটুকু। তো এখানে দেখা যাচ্ছে রিয়ামিলের মধ্যে আয়কর ফেরত বা আয়কর সঞ্চিতি কোনোটাই নেই, দাবিহীন লভ্যাংশের অংশ নেই। অতএব আমার এই দুইটা যোগ করলে হয় 5,95,000। এইবার এটার নাম হচ্ছে বন্টনযোগ্য আয়। বাদ আয়ের বন্টন কি কি আয়ের বন্টন হিসাবে বাদ দিব? রিয়ামিলের মধ্যে দেওয়া আছে আয়কর প্রদান 25,000 টাকা, আয়কর প্রদান 25,000, আর দেওয়া আছে লভ্যাংশ ঘোষণা করতে হবে। 10 লক্ষ টাকা শেয়ার মূলধনের 10% হয় 1 লাখ।
তো এদের যোগ করলে হয় 1,25,000 টাকা, বিয়োগ করলে 4,70,000 টাকা। এই 4,70,000 টাকা সমাপনী রক্ষিত আয়। তাহলে সামারিটা কি শিখলাম? এটার উপর হেডলাইন রক্ষিত আয় বিবরণী। গদাকে রক্ষিত আয় বিবরণী বিগত বছর বা রক্ষিত আয় বিবরণী নিজের সাথে চলতি বছরের আয় যোগ করেছি, আরো থাকতে পারতো সেগুলো নেই, এগুলো যোগ করেছে বন্টনযোগ্য আয়। তার থেকে আয়ের যে বন্টন গুলো অর্থাৎ আয়কর প্রদান করছি, আয় কমে গেছে, লভ্যাংশ প্রদান করেছে, আয় কমে গেছে, এই বন্টন গুলো বাদ দিয়ে সমাপনী রক্ষিত আয় হয়েছে 4,70,000 টাকা। তো আজ এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী কোনো অন্য কোনো অঙ্ক নিয়ে দেখা হবে ইনশাল্লাহ।